السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد আলহামদুলিল্লাহ সকল প্রশংসা মহান মালিকের দরবারে। শুরু করতে যাচ্ছি অনলাইন ভিত্তিক কোরআন শিক্ষা কার্যক্রম আত-তাদাব্বুর ইনস্টিটিউটের পক্ষ থেকে। আল্লাহ তাআলা আমাদের এই কাজের যাজা দান করুন, আমিন। তো কোরআন শিক্ষার জন্য সর্বপ্রথম অক্ষর জ্ঞানের প্রয়োজন। তো আমরা মুসলমানের ঘরের সন্তান হিসেবে অনেকে অক্ষর জ্ঞানের ধারণা রাখি, আবার অনেকে রাখি না। ইনশাআল্লাহ আমরা শুরু থেকেই শুরু করব। আমরা যদি দেখি আরবি চেনার ক্ষেত্রে আরবি হরফ মোট 29টি। এই 29টি হরফকে আবার লেখার জন্য 8টা নিয়ম আছে। যেমন 1 নাম্বার নিয়ম হলো নিয়মে 4টি হরফ লেখা যায়। আলিফ মিম ত জ। এই 3টা হরফ চেনার জন্য বৈশিষ্ট্য হলো আলিফ। এই 3টা হরফকে চিনতে হলে সর্বপ্রথম আলিফ খেয়াল রাখতে হবে, আলিফকে চিনতে হবে। যেমন এই আলিফ দিয়ে 4টি হরফই লেখা যায়। আলিফ শুরু, এর মাথায় যদি আমি এমন একটা যুক্ত করি, এই আলিফটা মিন হবে কি মিম। আলিফের নিচে এমন একটা যদি দেই তো ত, তার উপর একটা নোক্তা হলে জ। এটা হলো শিখার একটা ভিত্তি বা সিস্টেম। আলিফ যদি খেয়াল রাখি, এই আলিফে 4টা হরফ হবে। ঠিক তেমন ভাবে 2 নম্বরে যদি আমরা খেয়াল করি, 2 নম্বর হয় 5টি হরফ। এই মাথাগুলো ঠিক একরকম, বা এর উপর আবার 2টা নোক্তা দিলে তা সা। ঠিক তেমন ভাবে বায়ে একটা মাথা বানিয়ে এই মাথা যদি গোল করে দিয়ে একটা নোক্তা হয় ফা। আবার বায়ের বা লিখে একটা যদি উপর দিয়ে টান দিয়ে লাগিয়ে দিয়ে একটা আলিফের মতো, তাহলে এটা হয়ে যাবে কাফ। এটা সম্পূর্ণ একটা বা থেকে 5টা হরফ, একটা আলিফ থেকে 4টা হরফ। এই ভিত্তিগুলো আমাদের, এই সিস্টেমগুলো যদি আমরা খেয়াল রাখি, আমাদের হরফ চেনা খুব সহজ হবে। 3 নম্বরে আছে 3 নম্বর হরফ 3টি। এই যে হা, হা দিয়ে হবে খ, উপরে নোক্তা দিয়ে। এই হা দিয়ে আবার হবে একটা নোক্তা দিলে জিম। একই রকম হা দিয়েই একটা হরফ দিয়ে 3টা হরফ, হা খ জিম। এটা আমাদের খেয়াল রাখতে হবে। আবার 4 নাম্বার আছে, এটা সংক্ষেপে ধারণা দিচ্ছি শুধুমাত্র। 4 নম্বরে 5টা হরফ, একই রকম দেখতে প্রায়। যেমন একটা র, এর উপর নোক্তা দিলে দা। এরপর আছে এই ঠিক র এর মতোই, শুধু মাথাটা একটু গোল। আমরা যদি খেয়াল করি, মাথাটা একটু এর গোল। র দা ওয়াও, দাল আর জাল।
এই পাঁচটা হরফ ঠিক একরকম। এই যে র, র, জা, ওয়াও, দাল, জাল, এই পাঁচটা হরফ প্রায় সেম সেম একরকম। 5 নাম্বার আসি। 5 নাম্বারে যদি দেখি, 1 নাম্বার একরকম হরফ 4টা আছে। 1 নাম্বার সিন, এই সিনের উপর 3টা আবার নুক্তা দিলে সিন। হরফ উচ্চারণটা খেয়াল করবেন। প্রথমটা যেটা নুক্তা ছাড়া এটা হলো সিন, আর যেটা নুক্তা ওয়ালা 3টা নুক্তা দিলে এটা হবে শিন, মোটা হবে, আর ওটা হবে পাতলা। আরেকটা হরফ আসি সদ, 3 নম্বর হরফ হলো সদ, এই সদের উপর আবার নুক্তা দেওয়া গেলে দদ। তো 4টা হরফ হলো সিন, শিন, সদ, দদ। নুক্তা ছাড়া সিন, নুক্তা দিলে শিন, নুক্তা ছাড়া সদ, নুক্তা দিলে দদ। এটা মাথায় খেয়াল রাখতে হবে। তারপর আছে 6 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, এই 2 প্রকারে আছে 3টি করে হরফ। যেমন নুন, ঠিক নুনের মতো করে মাথা, শুধু মাথাটা গোল, এটা হবে 2টা নুক্তা দিলে কফ। এই নুনের মতোই মাথা গোল, শুধু মাঝখানে একটা লম্বা টান হলে, একটা মিলে গেলে এটা হবে লাম। এই মাথার এই সিস্টেমটা মনে রাখলে আমরা হরফ চিনতে সাহায্য হবে আমাদের। এবার আসি 7 নাম্বার। 7 নাম্বারে হামজা, হামজার সাথে মাথা একই রকম মিল রেখে যদি লিখি তো আইন, আবার আইনের মাথায় যদি নোক্তা দেই তাহলে গইন। তাহলে এই 3টা হরফ এক, হামজা, হামজার সাথে আইন, আবার এখানে যদি নোক্তা দিই গইন, হামজা, আইন, গইন, এই 3টা হরফ এক। এখন বাকি থাকলো আরো 2টা হরফ। 8 নাম্বার বাকি থাকলো। এখন 8 নাম্বার যদি দেখি, 8 নাম্বারে 2টা হরফ, এই দুটো যদিও মিল নাই, এ কারণ তারপরেও একসাথে করে দিয়েছে না, যারা কায়দা বানিয়েছে একসাথে বানিয়েছে, কারণ এই 2টা হরফের জন্য 2 রকম বানানো যায় না। একটা হলো হা আর একটা হলো ইয়া। এই 2টা হরফ দিয়ে সর্বমোট 8 প্রকার। এই 8 প্রকার হলো লেখার দিক থেকে প্রায় সেম সেম কথাগুলো। এখন আমরা দেখি হরফ চেনার জন্য আরেকটা সহজ মাধ্যম, সেটা কি নুক্তাওয়ালা হরফ আর নুক্তা ছাড়া হরফ। নুক্তা ছাড়া হরফ হলো 14টি। নুক্তা ছাড়া হরফ 14টি। 1 নম্বরে হচ্ছে হা, এই হা এর উপর নুক্তা নাই। নুক্তা ছাড়া হরফ 14টি, এর মধ্যে হা এর উপর নুক্তা নাই। জাল, র, সিন, সদ, এই হরফগুলো হলো নুক্তা ছাড়া, নুক্তা নাই।
আমরা যে এই হরফের উপর ফোঁটাটা দিই এটা হলো নুক্তা, এটার নাম হলো নুক্তা। আগে পরিচয় করে দিতে খেয়াল ছিল না। যাই হোক, আমরা যে ফোঁটাগুলো দেই এটা হলো নুক্তা, এটার নাম। সাদ, ত, আইন, এটা হলো কাফ, লাম, মিম, ওয়াও, হা, হামজা, ইয়া। এই হলো 14টি হরফ নুক্তা ছাড়া। এই হরফগুলো নুক্তা নাই। আবার এই হরফগুলোতে এই নুক্তা দিলে এর মধ্যে পার্থক্য আসে। যেমন হায়ের, এটা হলো হা, এই হরফটির নাম হলো হা। এখন যদি হায়ের উপর নুক্তা দিয়ে দিই তাহলে হবে খ। এই নুক্তা মুছে দিয়ে আবার যদি হায়ের পেটে নুক্তা দিই হবে, এটা হলো জিম। আবার আসি, এরপর হলো দাল, ডালে নুক্তা থাকবে না। আবার যদি ডালের উপর নুক্তা হয় এটা হবে রাল, নরম করে রাল। আবার আসি, তারপরে হরফ হলো র, রয়ে নুক্তা থাকবে না। আবার যখন রয়ের উপর আমরা নুক্তা দিব এটা হবে জা, অনেকে বলি ঝা, এটা হলো জা। আবার এই সিনের উপর নুক্তা দিলে শিন, সদের উপর নুক্তা দিলে দদ, এই তয়ের উপর নুক্তা দিলে জ, আর আইনের উপর নুক্তা দিলে গইন। এই হলো নুক্তাওয়ালা হরফের সাথে কয়টা হরফের মিল। নুক্তা ছাড়া হবে একটা হরফ, আর নুক্তা দিয়ে দিলে আবার একটা হরফ হয়ে যাবে। যেমন হায়ের মাথায় নুক্তা দিলে জিম খ হবে, পেটে নুক্তা দিলে জিম হবে। দালের উপর নুক্তা দিলে জাল হবে, রয়ের উপর নুক্তা দিলে জা হবে, সিনের উপর 3 নুক্তা দিলে শিন হবে, এবং সদের উপর নুক্তা দিলে দদ হবে, তয়ের উপর নুক্তা দিলে জ হবে, আইনের উপর নুক্তা দিলে গাইন হবে। বাকি এই হরফগুলোর উপর নুক্তা হয় না। তো এই হরফটা চিনলাম। এখন যদি আমরা সমস্ত হরফগুলো একসাথে দেখি, তাহলে নুক্তাওয়ালা হরফগুলো দেখি একসাথে। দেখেন, এই যে একটা হরফ মাথা, এখানে নুক্তা দিলে বা, আবার নুক্তা দিলে উপরে তা, 3টা নুক্তা দিলে সা। একটা হরফ থেকে 3টা হরফ। তারপর হলো হা, হা উপরে নুক্তা দিলে খ, মাঝে নুক্তা দিলে জিম। ডাল, ডালের উপর নুক্তা দিলে জাল, এটা হলো র, রয়ের উপর নুক্তা দিলে জা। তারপরে সিন, সিনের মাথায় নুক্তা দিলে শিন। তারপর আসবে সদ, সদের উপর নুক্তা দিলে দদ। এই যে হরফটা হলো ত, তয়ের উপর নুক্তা দিলে জ। তারপর আইন, আইনের উপর নুক্তা দিলে গাইন। তারপর আসে ফা, ঠিক বায়ের মতোই মাথাটা হবে, শুধু একটু মাথাটা গোল হয়ে এটার উপর নুক্তা হবে, তাহলে হবে ফা। তারপর নুনের মতোই মাথাটা, শুধু এখানে গোল দিলে নুন, একটা নুক্তা দিলে নুন, আর এই মাথাটা যদি গোল হয়ে উপরে 2টা নুক্তা হয় কফ। আবার এই মাথাটা মোটামুটি বায়ের মতো হয়, শুধু এতটুকু একটু লম্বা টান থাকবে আলিফের মতো, এটা হবে কাফ। আবার নুনের মাথা এবং আলিফ মিলিয়ে হবে লাম, এটা মিম। তারপর নুন। তো সবগুলো হরফের মোটামুটি পরিচয় নিলাম নুন পর্যন্ত। তারপর রয়ের মতোই বলেছিলাম, শুধু মাথা গোল, ওয়াও। আর এই হরফটি হলো ছোট হা বলা হয়। এখানে এটা হলো বড় হা,
এটাকে বড় হা বলা হয়, এটাকে ছোট হা বলা হয়। এটা হবে গলার মধ্যখান থেকে নরম ভাবে হা, আর এটা হবে একবার মুখের বাইরে থেকে, শুরু থেকে, হলকের মুখের শুরু থেকে হা, মোটা হবে। দুইটা হরফের মধ্যে উচ্চারণের পার্থক্য আছে, নামের মিল আছে কিন্তু উচ্চারণের পার্থক্য আছে, যেটার কারণে এটা বড় হা, এটা ছোট হা। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, কারণ আমাদের যদি হরফের উচ্চারণের মধ্যে ভুল হয় বা জবরজেরে যদি ভুল হয়, তাহলে আমাদের হরফের উচ্চারণের ভুল হওয়ার কারণে আমাদের কোরআনের আয়াতের অর্থের মধ্যে ভুল চলে আসবে। যেমন ধরি সাপোজ একটা কথা, যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। ঠিক এই জায়গায় যদি আবার বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এখানে যদি বড় হায়ের জায়গায় ছোট হা যদি পড়া হয়, তাহলে এই অর্থ দাঁড়ায় কি, যে সকল নোংরা ময়লা আবর্জনা কাপড় চোপড় আল্লাহ তাআলার জন্য, নাউজুবিল্লাহ। এই ছোট্ট একটা হরফের ভুল, এখান থেকে আমরা কি করছি, বড় একটা গুনাহের কথা বলে ফেলছি, আল্লাহ তাআলার সামনে যেটা বেয়াদবি হয়। তাহলে এই হরফের উচ্চারণ ভুল হওয়ার কারণে আমরা আমাদের নিজের অজান্তেই আল্লাহ তাআলার সাথে বেয়াদবি হচ্ছে। অনেক এমন কথা হচ্ছে যেটা আল্লাহ তাআলার সামনে যায় না, বা অনেক আয়াত আছে যেগুলো অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে। কাজে আমাদের হরফের উচ্চারণ সহিভাবে শিখতে হবে। তারপর হায়ের পর আসে কি, হামজা, হামজার পর ইয়া। আর এ হলো মোটামুটি হরফের পরিচয়। এই হরফ যদি আমরা শুরু থেকে শিখি, যদি শিখতে পারি, এরপর আমরা আসবো উল্টা পাল্টা করে মোটামুটি হরফগুলো শেখার চেষ্টা করবো নিজে নিজে। তো হরফের পরিচয় গেল। এখন হরফগুলো যদি পূর্ণ না লেখা হয়, যদি শুধুমাত্র মাথা লেখা হয়, তাহলে হরফগুলো দেখতে কেমন হবে। যেমন এই যে একটা মাথা, এখানে একটা নুক্তা দিলে বা, তা, এই একই রকম মাথা দিয়ে 5টা হরফ হয়, তা, সা, নুন। যুক্ত অবস্থায় যদি এইরকম একটা মাথা আসে, তাহলে এই একটা মাথা দিয়ে 5টা হরফ হয়। যদি একটা দাঁত, এটাকে এক দাঁত বলা হয়। আরবি শিক্ষার নিয়মের মধ্যে এটাকে একটা মাথা, এক দাঁত বলা হয়, এক দাঁতওয়ালা হরফ বলা হয়। তো এই এক দাঁতওয়ালা হরফের নিচে যদি একটা নুক্তা থাকে, এই জায়গায় নিচে একটা নুক্তা থাকে, তাহলে এটা হবে বা। আর যদি ঠিক তেমন ভাবে এই একটা দাঁত আসছে, এর উপর 2টা নুক্তা, তাহলে হবে তা। আর 2টা নুক্তা না থাকে, যদি 3টা নুক্তা থাকে, সা। আবার এক দাঁত আসে যদি নিচে না নুক্তা থেকে, যদি উপরে থাকে, নিচে নাই উপরে আছে, অনেকে এটা ভুল করি বা আর নুনের মাধ্যমে, যে অনেকে ভুল করি যে নুন এটা বা বা কোনটা, কোনটা নুন কোনটা বা, এটা আমরা ভুলে যাই। যারা নতুন কোরআন শিখি তারা এই জিনিসটা খেয়াল রাখতে পারি না। বায়ের নুক্তা হবে এক দাঁতের নিচে এবং নুনের নুক্তা হবে এক দাঁতের উপরে। আবার বুঝি, বায়ের নুক্তা হবে এক দাঁতের নিচে এবং নুনের নুক্তা হবে এক দাঁতের উপরে। ঠিক তেমন ভাবে ইয়া এবং তায়ের মাঝেও ভুল করি আমরা। কেমন, ইয়ার নুক্তা আসে এক দাঁতের নিচে, এক দাঁতের নিচে আসবে, আর এটা এক দাঁতের উপরে, তা আসবে তায়ের নুক্তা হবে এক দাঁতের উপরে, আর ইয়ার নুক্তা আসবে এক দাঁতের নিচে। আবার ভালো করে বুঝি, তায়ের নুক্তা হবে এক দাঁতের উপরে এবং ইয়ার নুক্তা হবে এক দাঁতের নিচে। এই জিনিসটা যদি খেয়াল করি, তাহলে আমাদের এই যে দাঁতের মাঝে কাটা হরফগুলো যখন একসাথে যুক্ত হরফ আসে, আমরা কোরআন শরীফে যে হরফগুলো দেখি সবগুলো যুক্ত হরফ, কাটা হরফ একটা হরফ খুব কম থাকে। তো হরফ চিনার জন্য আগে সর্বপ্রথম কোরআন পড়ার জন্য এই যে কাটা হরফ, এটা চিনতে হবে। আর কোনটার পরিচয় কেমন হবে এটাও চিনতে হবে। যেমন এই যেটা বললাম, বায়ের নুক্তা হবে এক দাঁতের নিচে একটা নুক্তা হবে, নুনের নুক্তা হবে এক দাঁতের উপরে একটা নুক্তা হবে, আর তায়ের নুক্তা এক দাঁতের উপরে 2 নুক্তা, আর এক দাঁতের নিচে 2 নুক্তা, এটা হলো ইয়া। এবার সা আছে, সায়ের উপরে এক দাঁতের উপরে 3 নুক্তা। এখন এই জায়গায় আমরা ভুল করি সা আর সিনের মাধ্যমে। সায়ের দাঁত হলো একটা, আর সিনের দাঁত হলো 3টা।
তিন দাঁতের উপর যখন তিন নুক্তা হবে তখন হবে শিন, আর এক দাঁতের উপর যখন এক নুক্তা হবে তখন সা হবে। এখন আরেকটা জিনিস খেয়াল করি, এটা আমরা বলি সা। সা হবে সিনের উচ্চারণ সিন জবর সা হবে এখানে সা, আর এটা হলো সা, নরম বাতাস বের হবে। এটা হলো সা, এটা হলো সিন। সা সিন পার্থক্য রাখতে হবে। তাহলে যেটা বলছিলাম যে এক দাঁতের উপর এক নুক্তা যদি হয়, তিন নুক্তা যদি হয় তাহলে সা, আর যখন তিন দাঁতের উপর তিন নুক্তা আসবে তখন হবে সিন। এটা আমাদের মাথায় রাখতে হবে, তিন দাঁত কখন আসছে আর কখন এক দাঁতের উপর আসছে। এক দাঁতের উপর তিন নুক্তা হলে সা, আর তিন দাঁতের উপর তিন নুক্তা হলে সিন। এটা যদি আমরা খেয়াল রাখতে পারি তাহলে আমাদের হরফ চিনা, কাটা হরফগুলো চিনা খুব সহজ হবে। তাহলে আমাদের এখন গেল কাটা অবস্থায় সা পর্যন্ত চিনলাম। এখন আসি র জা দাল জাল। দালটা ঠিক যুক্ত অবস্থায় এইরকম ভাবে লেখা হয়। দালের মাথাটা এরকম লেখা হয়, আর দাল যদি যুক্ত হয় কোন হরফের সাথে তাহলে হরফের শেষে যুক্ত হবে, হরফের শুরুতে যুক্ত হবে না। যেমন এই যে একটা দাল লিখলাম, দালের সাথে যদি আলিফ লিখি আমরা, তা আলিফটা এর সাথে যুক্ত হবে না। বা যদি লিখি দালের পর, তো বাটা ঠিক এমন ভাবে যুক্ত হবে, এর সাথে মিলে আসবে না দালের সাথে। এটা ফাঁকাই থাকবে, একটা আলাদা হয়ে থাকবে। হ্যাঁ, কখন হবে যুক্ত হবে? যখন হরফের শেষ দিয়ে আসবে তখন দালটা ঠিক এমন ভাবে যুক্ত হবে। এরকম হবে দালের চেহারাটা। ঠিক র জা এই দুইটা হরফ দাল জাল এরকম ভাবে মিলে আসবে, ঠিক এমন ভাবে র জা হবে। যেমন র কোন হরফের শুরুতে মিলে আসবে না, হরফের শুরুতে মিল হবে না, ও আলাদা ভাবে ওকে লিখতে হবে। আর যখন কোন হরফের শেষ দিয়ে আসবে তখন হরফটা এরকম ভাবে লেখা হবে, যে হরফের শুরুতে যুক্ত হবে না র, হরফের শেষে যুক্ত হবে। আর হরফের শেষে যদি যুক্ত হয় এরপরে এটার সাথে কোনো হরফ যুক্ত হবে না, এটার সাথে ফাঁকা থেকে যাবে। তখন অন্য কোনো হরফ লিখতে গেলে এর পর থেকে লিখতে হবে। তাহলে এই রটা কারোর সাথে যুক্ত ভাবে শুরুতে আসে না, শেষে আসে। শেষে যদি আসে তাহলে এরপর আর কোনো হরফ যুক্ত হবে না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তারপর সিন আর সিনের মাথা একটু আগে দেখালাম, সিন তিন মাথা যুক্ত। এই সিনের মাথা হলো তিনটা, যদি এই তিনটা দাঁত থাকে তাহলে সিন, আর তিন নুক্তা দিলে শিন। সিন আর শিন উচ্চারণ হবে একটা সোস শব্দ, দন্ত স দিয়ে সিন, তালিবর স দিয়ে শিন। এটা আমাদের খেয়াল রাখতে হবে হরফের মধ্যে যেন উচ্চারণের ভুল না হয়। তারপর আসি সিন শিন সদ দল। এই মাথাটাও এই যে শুরুতে যে মাথাটা আসে একটা হরফ লিখতে গিয়ে যে সদ আসে, এই সদের গোলটা কেটে ফেলে দিলে এটা যুক্ত হরফের মধ্যে আসে। এইভাবে এর মধ্যে কোনো পরিবর্তন ঘটে না। যেমন ধরি মাঝখানে যদি লিখি সদটা ঠিক এরকম ভাবে আসবে, আবার যদি শেষে লিখি তো এটা যুক্ত এরকম ভাবে যুক্ত হয়ে আসবে। কোনো বাক্যের শেষে যদি লেখা হয় সদ তাহলে সদটা এরকম আসবে, আর মাঝখানে হলে এমন আসবে, এরকম আসবে। আবার শুরুতে হলে এরকম ভাবে সদের চেহারাটা এমন থাকবে। তো এটা হলো সদ। আবার নুক্তা দিলে দদ হয়ে যায়। আগে যেটা বললাম যে শুধুমাত্র একটা নুক্তার মাধ্যমে এর পরিবর্তন ঘটে, সদ এবং দদ। নুক্তা ছাড়া হলে সদ এবং নুক্তা দিলে দদ। তয়ের মাথা যদি দেখি তো ত যেমন ঠিক তেমন ভাবেই লেখার মধ্যে বাক্যের মাধ্যমে আসবে। এই তয়ের মধ্যে কোনো পার্থক্য থাকে না। এ ত যেমন একটা হরফ লিখতে আসে ঠিক বাক্যের মধ্যেও সে এমন ভাবে আসবে, ত এবং জ। এখন আইন দেখি, আইন যদি শুরু দিয়ে আসে, আইন যদি শুরু দিয়ে আসে কোন বাক্যের, তাহলে আইনটা আসবে এমন। আবার যদি কোনো
বাক্যের মাঝখানে আসে, তাহলে আইনের চেহারাটা হবে এমন। অনেক সময় বাক্যের শেষে যদি আসে তো আইনটা এমন হয়, আবার এমনও হয়। খেয়াল রাখতে হবে, আইনটা শুরুর যখন আসবে কোনো বাক্যের শুরুতে, আইনটা চেহারা হবে এমন। আর যখন আইনটা কোনো বাক্যের মাঝখানে আসবে, কোনো বাক্য লিখতে গিয়ে মাঝখানে আইন আসবে, আইনটা হবে এমন। এবং আইনটা যখন বাক্য শেষের দিকে আসবে, তারপরে কোনো যুক্ত হরফ থাকবে না, তখন আইনটা হবে এমন বা এমন। এই দুইটার যে কোনো একটা হতে পারে, এই দুইটার যে কোনো একটা হতে পারে, এক এক জায়গায় এক এক রকম ভাবে আসে। তো এটা হবে শুরুর দিকে, মাঝের সময় এবং শেষে, এই দুইটা যে কোনো একটা। তারপরে ফা, ফা এবং কফ, এই দুইটা মাথা শুরুর দিকে এই একই রকম আসে। ফা, দুইটা নুক্তা দিলে কফ, একটা নুক্তা দিলে ফা, দুইটা নুক্তা দিলে কফ। যদি আরো সহজভাবে বোঝাই, এটা হলো ফা আর এটা হলো কফ, কোনো পার্থক্য নেই, শুধুমাত্র একটা ফোঁটার কম বেশি শুরুর দিকে। মাঝের দিকেও একই অবস্থা। এই মাথার উপর যদি একটা নুক্তা দেই তাহলে ফা, দুইটা নুক্তা দিলে কফ। এখন আসি শেষের দিকে, শেষের অবস্থায় ফা আসবে এমন এবং কফ আসবে যুক্ত হয়ে। যখন আসবে তখন কফ আসবে মোটামুটি এমন। ফাটা ফায়ের চেহারায় আসবে একটা হরফ লিখতে গেলে শেষে যদি দেওয়া হয়, আর যদি কফটা হয় শেষে, তাহলে কফ একটা হরফ লিখতে গেলে যেমন হয় ঠিক তেমন আসবে। শুধু পার্থক্য হবে না শুরুর হরফে এবং মাঝের হরফে। শুরুতেও একই রকম দেখতে, শুধু মাত্র একটা ফোঁটার কম বেশি, মাঝখানেও শুধুমাত্র একটা ফোঁটার কম বেশি। এই হলো কফ। তাহলে আমরা কফ পর্যন্ত দেখলাম। এখন আসি কাফ। কাফের চেহারা, কাফ একটা যদি লিখি এমনি, একা যদি লিখি কাফটা হবে এমন। আর হরফের শুরুতে, বাক্যের শুরুতে যদি কাফ লেখা হয়, কাফটা হবে এমন। এবং বাক্যের মাঝখানে যদি লেখা হয়, কাফটার চেহারা হবে এমন। একা যদি লেখা যায় বা বাক্যের শেষে, একা একটা হরফ বা বাক্যের শেষে যুক্ত হয়ে কাফটা এমন আসবে। কাফটা যদি বাক্যের শুরুতে লেখা হয়, কোনো বাক্যের শুরুতে যদি শুরু হয়, কাফ হবে ঠিক এমন। আর যদি মাঝখানে হয়, তাহলে দুদিক থেকে যুক্ত হয়ে এই কাফের মাথাটা একই হবে, শুধু যুক্ত হবে দুই দিক থেকে। তো মাঝখানের কাফটা এমন হবে। শেষের কাফ বা একটা কাফ লিখতে গেলে কাফের নিজস্ব চেহারায় থাকবে। আর যদি শুরুতে হয় তাহলে কাফটা ঠিক একই রকম থাকবে, শুরু এবং মাঝে ঠিক দুইটা একই রকম থাকবে। এখন আসি লাম আর আলিফের মধ্যে আমরা ভুল করি। লামের চেহারা, লাম দেখি, এই যে এই হরফটা হলো লাম। এখন আমরা লাম আর আলিফের মধ্যে যুক্ত অবস্থা একটা ভুল করি। মনে করেন আচ্ছা, লামের পরিচয় দিয়ে আমরা ইনশাল্লাহ। এটা হলো আলিফ আর এটা হলো লাম। এখন যদি দেখি যে আলিফ আর লামের মধ্যে একটা ভুল করি আমরা হরফ চিনতে গিয়ে, মনে করেন এভাবে লিখলাম, এটা অনেক সময় মনে করি যে এটা আলিফ, অনেকে মনে করে আলিফ। আলিফের একটা বৈশিষ্ট্য হলো আলিফ কোন হরফের শুরু দিয়ে যুক্ত হয়ে আসবে না। যেমন আলিফ লাম মিম, এই আলিফটা যখন শুরু দিয়ে আসবে তখন আলিফটা আলাদাই থাকবে, যুক্ত হবে না। কি যুক্ত হবে? লামটা যুক্ত হবে। লামটা আসবে ঠিক আলিফের মতোই, কিন্তু যুক্ত হয়ে আসবে। আলিফ কখনোই, আলিফের বৈশিষ্ট্য হলো হরফের
কোন বাক্যের শুরুতে সে যুক্ত হবে না, আর লাম হলো যুক্ত হবে। যেমন ধরেন লামটা বাক্যের মাঝেও যুক্ত হবে, যেমন ফা লাম ফা লাম। এটা বুঝি একটা, যে ফা, এই যে লম্বা টানটা ফায়ের পরে, এটা হলো লাম, এটা যুক্ত হবে, কিন্তু আলিফ এভাবে কখন যুক্ত হবে না। এবং লামটা যদি বাক্যের শেষে আসে তো লামটা ঠিক এমন ভাবে যুক্ত হবে তার নিজস্ব চেহারায়, কিন্তু আলিফ আলিফ যুক্ত হবে ঠিক এইভাবে হরফের শেষে। বা আলিফ ধরি, বা এর পরে আলিফ যুক্ত হলো, এরপরে যদি কোন হরফ যুক্ত করে দেই তাহলে এটা লাম হবে, তখন আর আলিফ থাকবে না। আলিফ যদি কারো শেষে যুক্ত হয় তাহলে এরপরে আর কোনো হরফ যুক্ত হতে পারবে না। বা এর পরে ধরেন আলিফ যুক্ত হয়েছে, এরপরে আর কোনো হরফ যুক্ত হতে পারবে না। যদি যুক্ত হয় তাহলে এটা হবে লাম, এটা হবে আলিফ হবে না, এটা লাম থেকে যাবে। তো আমরা ইনশাআল্লাহ আজকে এ পর্যন্তই হরফের জ্ঞান শিখলাম। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন তাহলে আমরা আগামীকাল থেকে ঠিক ধারাবাহিকভাবে আমরা কোরআন শিক্ষা শেষ করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।